আলী রিয়াজ চলে গিয়েছেন। এখন যেটি গণভোট প্রশ্ন এসেছে সেখানে সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজনের দাবি করছেন বিভিন্ন দল, তার মধ্যে বিশেষ করে জামাত ইসলামের সাথে আরো 8টি দল, মানে জামাত ইসলাম সহ 8টি দল দাবি করছে, এবং সেই গণভোটের দাবি সহ আরো 5টি দাবি তাদের আছে, এবং আলটিমেটাম দেওয়া হয়েছে 10 তারিখ পর্যন্ত, 10 নভেম্বর পর্যন্ত, এবং 11 তারিখে আসলে তারা বলেছে যে ঢাকাকে কিভাবে অচল করতে হয়, বিভিন্ন ধরনের কথা বলছে যে 11 তারিখ থেকে অ্যাকশন শুরু হবে, এবং তাদের ঘি লাগবে, ঘি আঙ্গুল বাঁকা না, আঙ্গুল সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে, কোনো হাঙ্কি মাঙ্কি চলবে না, এমন ভাবেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা এসব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী সাবেক চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনার কাছে শুনতে চাই যে এই যে আলটিমেটাম চলছে, সরকার একরকম আলটিমেটাম দিয়েছে, সরকারের পক্ষ থেকে 1 সপ্তাহ সময় দিয়েছে, আমার মনে হয় 2-1 দিন সময় বাকি আছে, সেই সাথে জামাত ইসলামও একটা আলটিমেটাম দিয়েছে। তো এই দুটো আলটিমেটাম আমরা যদি সামনে রাখি, কিন্তু তাহলে আমরা 14 মাসে সরকার বা 8 মাসে যে ঐক্যমত কমিশন গঠন হয়েছে যে ঐক্যমতের জন্য, তো এই ঐক্যমত শেষে কেন এত আলটিমেটাম, ঐক্যমত কমিশন কেন সমস্যা সমাধান করতে পারলো না এবং ঐক্যে পৌঁছাতে পারলো না, বরং অনৈক্য তৈরি হয়েছে বিশাল আকারে? আপনার কাছে কি মনে হয়? আমি এক কথায় বলবো যে প্রফেসর আলী রিয়াজ বাংলাদেশে একটা বৃক্ষ রোপণ করে গেলেন। এই বৃক্ষের ফল আমাদের বহুদিন পর্যন্ত ভোগাবে। আপনি দেখেন যে 7-8 মাস ধরে আলী রিয়াজ সাহেব দরবার বসাইলেন, সেখানে সবাই গেল, নানাবিধ আলোচনা হলো, খানা পিনা অনেক কিছু হলো, বড় বড় কথা হলো। শেষ পর্যন্ত উনি পালিয়ে গেলেন, উনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। শুনছে এত বড় একটা কাজ করলেন, যাওয়ার আগে উনি একটা প্রেস কনফারেন্স করবেন না যে আমি এই অ্যাচিভ করছি এটা সেটা? উনি পালিয়ে চলে গেছেন, রাইট? এখন সরকার বলতেছে তোমরা নিজেরা মিলে একটা আসো, একটা ঐক্যমত্যে আসো, গণভোট হবে কবে, ইত্যাদি ইত্যাদি। মাস্টার পালাই গেছে। এখন ছাত্রদেরকে বলা হচ্ছে তোমরা নিজেরা মিলে একটা কনক্লুশনে আসো। এটা একটা হাস্যকর, একটা উদ্ভট উটের পিঠে এই বাংলাদেশ চলে বসেছে। এবং এইসের যে হচ্ছে সহিস হচ্ছে একটা অতি বৃদ্ধ লোক, তার এইসব সম্বন্ধে কোনো ধারণা নাই যে কি ক্ষতিটা করছে। 8টা মাস এই রাজনীতিবিদরা অনেক কিছুই করতে পারতেন, তারা নিজেরা কনক্লুশনে আসতে পারতেন, অনেক কিছুই হতে পারতো। কিন্তু কোথা থেকে এক দেশান্তরী লোকরে নিয়ে আসলো, সে আইসা কি 84 দফা দিছে। 84 দফায় কিভাবে গণভোট হবে একটু বলেন? গণভোটে থাকে হা এবং না। এখন 84টা দফার মধ্যে আমি ধরেন 40টা দফা এগ্রি করি, 44টা দফা ডিসএগ্রি করি। আমাকে আপনি বলেন আমি কি হা লিখবো না লিখবো, না ভোট দিব? মানে একটা অদ্ভুত কাণ্ড। এটা তো হয় না, এইভাবে তো হইতে পারে না। কিন্তু ওনারা এটা করে চলে যায় জাতিকে একটা দ্বিধা বিভক্ত না, তৃতীয় বিভক্ত না, আপনার বহু বিভক্তির মধ্যে ফেলাই দিচ্ছে, একে অপরের হুমকি দিচ্ছে। কালকে দেখলাম যে এই জামাতের নায়েবি আমির সৈয়দ তাহের, ডক্টর সৈয়দ তাহের বলছেন যে তারা গণভোট ইলেকশনের আগেই করবেন, যদি না রাজি হয় তাহলে নো হাঙ্কি পাঙ্কি, ঘি আমাদের লাগবেই, ঘি উঠাইতে হইলে আপনার আঙ্গুল বাঁকা করে হলেও আমরা ঘি উঠাবো। ঘির প্রতি প্রচন্ড আকর্ষণ এই তাহের সাহেবের যা দেখলাম। এখন উনি জামাত যখন বলে যে আঙ্গুল বাঁকা করবে, তখন তো আমরা চিন্তিত হই, আমরা নিরীহ জনগোষ্ঠী চিন্তিত হই, কারণ আমাদের রককে তো হেফাজত করতে হবে। জামাতের ভয়াবহ রকমের হুমকি উনি দিছে, এই হুমকি উনার দেওয়া উচিত হয়। হাঙ্কি পাঙ্কি কথাটা বাংলা হচ্ছে অ্যাকচুয়ালি ভোজবাজি, ফাঁকিবাজি, আপনার একটা অসৎ উদ্দেশ্যে গোপনে কিছু করা। অর্থাৎ
ভোজবাজি দেখানো। এখন ভোজবাজি কে দেখাচ্ছে? ভোজবাজি কি আলী রিয়াজ দেখাই গেল, না ইউনূস সাহেব দেখাচ্ছে, না জামাত দেখাচ্ছে? আমরা একটা মানে ঘোল পাকের মধ্যে পড়ে গেছি, কিছুই আমরা কিন্তু তারা বুঝতে তো পারতেছি না বিএনপিকে যে দায়ী কে করে। কার হয়ে গেছে। মানে সবকিছুর জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে কেন? সরকারকে আচ্ছা, দায়ী কেন বিএনপি করছে? কে দায়ী করা, বিএনপি ইলেকশন চায়, দোষের কিছু না, সে তো ইলেকশন চাবেই, কারণ সে একটা গণতান্ত্রিক পার্টি এবং ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় সে যেতে চায়। কিন্তু এই ক্ষমতায় যাইতে যাইয়া সে যে কম্প্রোমাইজ গুলি করছে, তার এখানে সাইন করার কি দরকার ছিল? আপনার এই যে গণভোটের কথা এসবের সে যদি স্ট্রংলি বলতো, বিএনপি একটা স্ট্রং পার্টি, ওয়ার্ড লেভেল পর্যন্ত তার আপনার লোকজন আছে, আহ, তারা একেবারে শক্তভাবেই ধরতে পারতো না যে আমরা এগুলি করবো না, শক্তভাবে তো চাঁদাবাজি করতে পারতেছে, সেখানে তো কারোর সাথে কম্প্রোমাইজ করে না। এখানে বিএনপির একটা দুর্বলতা আছে, মোশাররফ সাহেবের সামনেই বলি, সেটা হচ্ছে যে তারা অতি, আপনি দেখেন জিয়াউর রহমান, জিয়াউর রহমানের বাংলাদেশের সকল দলের লোকের, যে আওয়ামী লীগ করুক বিএনপি করুক, জিয়াউর রহমানের প্রতি একটা শ্রদ্ধা আছে, কিন্তু যে সে একজন অনেস্ট লোক ছিল, সে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন করছে, এটা সত্য, এবং সে একজন 100% অনেস্ট লোক ছিল। তাকে বলল যে ফখরুল সাহেব, যে ইউনূস সাহেবের মধ্যে আমি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। আপনার কি এর থেকে চাটুকারিতা করার, জিয়াউর রহমানের সাথে ইউনূস সাহেবের কোনোই তুলনা হয় না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাসে তার নাম উজ্জ্বল হয়ে আছে, এবং সে একজন অত্যন্ত অনেস্ট লোক হিসেবে, আমরা তখন ছাত্র, আমরা জানতাম যে সে সবকিছুতে একেবারে মানে অনেস্টি সে বজায় রাখছে। সেই লোকটার সাথে সে একটা পার্সোনালিটি বাংলাদেশের, ইউনূস সাহেবের ধারে কাছে যাইতে পারে জিয়াউর রহমান? কি জিয়াউর রহমানের যে পার্সোনালিটি, তার ধারে কাছে ইউনূস সাহেব আছে? ইউনূস সাহেব বাংলাদেশের যতগুলি প্রপার্টি আছে সে একটা একটা করে একটা ডিসপোজ অফ করে দিচ্ছে, একটা একটা করে ডিসপোজ অফ করে দিচ্ছে। সে বিশ্বের দরবারে বাংলাদেশের হেও করছে, জায়গায় জায়গায় যে সে বসে থাকে, জায়গায় জায়গায় যে বসে থাকে বিভিন্ন দেশে দেখা করার জন্য, দেখা করে না, দেখা করে না। তাকে কেউ শক্তভাবে বলেন না, বলে নাই যে আপনি এইভাবে যায়েন না, আপনি এইভাবে যায়েন না। ইটালি গেছে, তাকে কেউ রিসিভ করেন, সেখানে যায় সে মেয়রের অফিসে যে হাজির হয়ে গেছে, সেখানে যে প্রোটোকল অনুসারে সে যাইতো, ফ্রেন্ড মেয়র যদি তার ফ্রেন্ড হয়, সে তো পার্সোনাল ভিজিটে যাইতো, সে তো করে নাই। তো যাই হোক, আমি আর এত সমালোচনা করে তো কোনো লাভ নাই। প্রেস সচিব তো বলে যে ওনার প্রত্যেকটা সফর মানে ইয়ে হয়েছে সাফল্য মণ্ডিত, এবং কি কি অর্জন হয়েছে সেটাও আমাদেরকে বলে মানে প্রেসের মাধ্যমে। আচ্ছা, আপনি দেখেন এই যে শফিক সাহেব একবার বলল কি যে জবের বন্যা বয়ে যাবে, তারপরে দেখলাম কি আমরা মবের বন্যা বয়ে গেল। উনার কথা যা তা না তো, ইউনূস সাহেব যেখানেই যাচ্ছে সেখান থেকেই কিন্তু লেবারদেরকে বের করে দিচ্ছে। উনি মালয়েশিয়া গেছে, যে কি কি বলে, উনি কি জানি বলে যে এখানে সব ভেজাল, মানে ইটালি যে বলছে কি যে আপনারা একটা ইলিগাল লোককে বাংলাদেশি বের করে দেন, আমরা একটা লিগাল লোক দেব। এর থেকে নির্দয় কথা আর হতে পারে না। যে ছেলেটা আপনার বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে লিবিয়া যাইয়া তারপরে ভূমধ্যসাগর পাড়ি দিছে, সেখানে অনেকে মারা গেছে। স্পেশালি আমার যে এলাকা, মাদারীপুর এলাকা, শিবচর, এসব জায়গায় বহু লোক ইটালিতে গেছে, কিন্তু অনেকে আবার যেতে পারে নাই, তারা সলিল সমাধি। সেই লোকগুলিকে উনি ইলিগাল বলে। এদের কোনো ইলিগাল, উনি বলতে পারতো যে তোমরা সবাইকে লিগাল করে নাও, সবাইকে তোমরা লিগাল করে নাও। এখানে কাতারে গেছে, যাওয়ার পরে ইউএই তে কি কি বলছে ওখান থেকে বন্ধ করে দিচ্ছে, দুবাই ভিসা বন্ধ। এই যে মালয়েশিয়ার লোক, আমি শুনলাম একজনে বলল এই 5 জন 7 জন আর 10 জন করে একটা রুমের মধ্যে বসে থাকতেছে, বাইরে পুলিশে ধরবে। এই ইউনূস যেখানে যাবে, এই ইউনূস সেইখানে যাইয়া আমাদের এই যে যারা মানে বিদেশে যে চাকরি বাকরি করে, কষ্ট করে কাজ করে, তাদের একটা ক্ষতি করে থুয়ে আসে। ওনার একটা গ্রামীণ এমপ্লয়মেন্ট করছে, মনে করছে যে ওইগুলি থেকে বাইর করে দিলে পরে আবার লোক উনি পাঠাবে, জাপানে পাঠাবে, এখানে ম্যান পাওয়ারের বিজনেস ধরছে। যেখানে একটা জাতির একটা সামনে যে একটা সুযোগ আসছিল, আমরা একটা ডিকটেটরকে বহু কষ্ট করে, বহু রক্তের বিনিময়ে আমরা সরাইছি। উদ্দেশ্য ছিল কি, একটা বৈষম্যহীন রাষ্ট্র হবে, একটা স্বচ্ছ রাষ্ট্র হবে, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে। কি হয়েছে? দুর্নীতিতে ছায়ে গেছে। আপনি যে অফিসে যাবেন সেই অফিসে দুর্নীতি বাজরা গিজ 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 করে, সব জায়গায় টাকা চায়, দুর্নীতি। মানে কি বলবো, এটা এখন বলতে আমার লজ্জা হয়
যে আমরা এই দেশে বাস করি, আর আমাদের এইটাও বলতে লজ্জা হয় যে এতগুলি লোক এই দেশের, সেইখানে তারা যখন এই আসলো, এই শেখ হাসিনার পতনের পরে যখন ডিসিশন হচ্ছিল, তখন কোথার থেকে খুঁজা একটা 86 ইয়ার্স ওল্ড একটা বৃদ্ধ লোকটা নিয়ে আসছে। এত বৃদ্ধ লোক, সে বুঝেও তো না এখন। আমার তো মনে হয় না যে চারিদিকে কি হয়ে যাচ্ছে। আপনার ঢাকার রাস্তায় কোনো মানুষ চলতে পারে? আপনার ব্যাটারিতে ব্যাটারি, তারপরে কি রিক্সা, ব্যাটারি রিক্সার জন্য আপনার রাস্তা একেবারে হয়ে গেছে, জাম হয়ে থাকে। কেন এরা চালাইতে আসে? কোনো জব নাই, বলতেছে না, 3-0 দেশ। সংস্কারের জন্যই তো সংস্কার কমিশন গুলো গঠন করা হয়েছে, কিন্তু সেই সংস্কারে আসলে আমরা তো এখন আর সংস্কারের কথা শুনি না, এখন গণভোটের কথা শুনি। তো ইতিমধ্যে তো ঐক্যমত্য কমিশনও চলে গেল, শেষ হয়ে গেল, কিন্তু আসলে সেখানে কোনো কিছুই হলো না। মানে আমরা অনেক ধরনের সংস্কারের কথা শুনেছি, যে ছোট সংস্কার, বড় সংস্কার, মাঝারি সংস্কার। তো এগুলো বলে বলে তো অনেকদিন সময় ক্ষেপণ হয়েছে, একটা বাজেট ছিল এদের জন্য। তো এখন আসলে জনগণ যদি সুফল না পায়, তাহলে এই বাজেটের কি হবে? আর বাজেট নিয়েও তো অনেকে অনেক কথা বলবে। বাজেটের যে কথাটা বলা হচ্ছে যে 83 কোটি টাকা, 300 কোটি টাকা কিংবা 1 কোটি টাকার একটা হিসাব দিছে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ না। এইটা গুরুত্বপূর্ণ না। 83 কোটি টাকার যদি বাজেট তারা যদি লাঞ্চ ডিনার করে থাকে, করছে কারণ প্রশ্ন করছে আসে আর কি যখন তারা কাজ হয় যেভাবে। না। কিন্তু জনগণের যে সুফল সমস্যাটা হচ্ছে কি, একটা মাস একটা জাতির নষ্ট করে থুয়ে গেছে। যেটা ইসের মানে শুরু হওয়ার আগে মুশাররফের সাথে বলতেছিলেন যে কত বিলিয়ন ডলার আমাদের জিডিপি নষ্ট করছে এই 8 মাসের নিষ্ক্রিয়তা, এই যে 14 মাসের নিষ্ক্রিয়তা। কোনো কিছুই না, কোনো কিছুই উনি আগাইতে পারে নাই। হি শুড লিভ। তাকে বুঝাই দেওয়া উচিত যে ভাই তো না দাদা, আপনি এখন যান আপনার লোকজন নিয়ে, যে এই যে আপনার সেই উড়ন্ত পাখি নিয়ে আসছেন বিদেশ থেকে, কতগুলি পাখি নিয়ে আসছেন, শকুনি পাখি একটা একটা করে উড়ে যাচ্ছে, একটা উড়ে যাচ্ছে, আরেকটাও যাবে ভাবতেছি, বোঝা যাচ্ছে। এভাবে চলে যাক। এই যে আপনার এই যে আমির খসরু মাহমুদ সাহেব একটা সুন্দর কথা বলছে, আপনারা যে কাজ করতেছিলেন সেই কাজে আপনারা ফেরত যান। কিন্তু একটা জিনিস উনি হয়তো জানে না, এর মধ্যে অনেকগুলো আছে বেকার, কোনো কাজ করে না। এই ধরনের সুযোগ সন্ধানী কাজের মধ্যে আসে। আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা এই অবস্থায় পড়লাম, যে আজকে 14 মাস পরে দেখা যাচ্ছে কি, যেখানে ছিল রাজনীতির অবস্থা তার থেকে আরো বেশি বাজে অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। এর থেকে মুক্তি কিভাবে হবে সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আমি মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে যেটা জানতে চাই যে আজকে নায়েবে আমির আব্দুল্লাহ তাহের উনি যেটা বলছেন যে জিয়া রহমানের সময়ে যে বিএনপি যে জনপ্রিয়তা ছিল, বা সেই জনপ্রিয়তা আসলে এখন জামাত ইসলামের, মানে ওই জনপ্রিয়তা এখন জামাত ইসলামের, বিএনপি এখন সেই জিয়া রহমানের আদর্শের বিএনপি নেই বলে মানুষ আসলে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা উনি বলছেন। এবং উনি যেটা বলার চেষ্টা করেছেন যে নারায়ে তাকবীর এখন বাংলাদেশের স্লোগান, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে স্লোগান দিয়ে থাকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো এগুলো নিয়ে, এবং আরেকটি পত্রিকায় যে রিপোর্টটা দেখলাম, যে আপনাদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকার অনুযায়ী মানে জামাতের যে আছে প্রার্থীরা আছে, সেটার তুলনায় আসলে খুব মানে আহ অত জনপ্রিয় না আর কি, জামাতের এরা অনেক জনপ্রিয়, এরকম একটা সমকালে একটা রিপোর্ট দেখলাম। তো আপনার কাছে শুনতে চাই যে আপনার মতামত। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন, জামায়াত হচ্ছে যে কয়জন মিছিল করে, এই কয়টা ভোট, এই কয়টা কর্মী, এই কয়টা ভোট, বুঝছেন? নারায়ে তাকবীর কি জামায়াতের কাছে লিস্ট দেওয়া হচ্ছে? নারায়ে তাকবীর তো জামায়াতের স্লোগান নিয়ে। জামাতের স্লোগান হচ্ছে মওদুদিবাদ। এবং আমি আপনাকে বলতেছি যে ধরুন, আমি যদি বাংলার একটা গ্রামার করি, আমার দ্বিতীয় প্রথমা কন্যা যদি লিখি, তাহলে এটা ভুল। এটা হচ্ছে প্রথমা একবার হচ্ছে, আবার কন্যা, তাহলে প্রথম কন্যা। এখানে জামায়াতে
ইসলামী, দেখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম হবে, জামায়াতের পরে আবার ইসলাম দেখুন যে কলম হাসিনা যদি হয়, তো এটা হাসিনার কলম। তো এটা আবার যদি কলম আবার হাসিনা যদি থাকে আর তাইলে অন্য একটা শব্দ আছে। তো জামাত এই শব্দগুলো ইউজ করছে যে এই যে ইসলামীর পরে সবাই ইসলাম লেখে আর ওরা লেখে ইসলামী। এই ইসলামীর অর্থটা কি? এটা হচ্ছে ইসলাম মানে হচ্ছে এখানে অন্য একটা শব্দ ডিমান্ড করে জামাতে ইসলামীর পর ইসলাম পরে। তো এখানে সেইটা হচ্ছে যে মনে করেন অনেকেই ওলামায়ে কেরাম মনে করেন যে মওদুদির ইসলাম জামাতে ইসলামী মওদুদি বা জামাতে ইসলামী আবুল আলা মওদুদ, এবং কি যে এইখানে হচ্ছে জামাত ইসলামকে নিয়ে বক্তব্য। এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামী তেমনি ইসলাম নয়। এটা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। আর আমি আপনাকে বলি যে এখানে বাংলাদেশে প্রায় 150 বছর ধরে একটা এই বঙ্গে, পূর্ববঙ্গে, মঞ্জুর ভাই অবশ্যই একমত হবেন কিনা, যে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, খান জাহান আলী, শাহজালাল, এরা একটা এখানে মুসলিম লিবারেল মুসলিমদের একটা পলিটিক্স, একটা রাজনীতি, একটা কর্তৃত্ব এখানে করেছে। কিন্তু এদের কারোই ইসলামী নামে কোনো এই ইসলামী নামে কোনো সংগঠন বা রাজনীতি ছিল না। তো আপনি দেখবেন যে এই ফরাইজি আন্দোলন, এই যে হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, তারপর তিতুমির, এদের যে এটা রাজনীতিটা ছিল অনেকটাই সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী। এবং আপনি দেখবেন যে জামাতে ইসলামের কোনো আধিপত্যবাদ বিরোধী, এরা মুখে মুখে ভিতরে বলে যে ভারতের বিরুদ্ধে তারা, বাট ভিতরে কিন্তু তা আবার দেখবেন যে আলোচনার সময় বলে আমরা এমনি জনসভায় বলে যে আমরা শরিয়া আইন চাই, ইন্ডিয়ার সাথে যখন বসে তখন বলে আমরা শরিয়া চাই না। আচ্ছা, তারপরে আমি আপনাকে বলছি যে এই পুরোটাই হচ্ছে একটা বিচারিত এবং ওয়ান টাইপ অফ মুনাফিকই হচ্ছে জামাতে ইসলামের মূল বেস। তো আমি আসি যেটা এই মঞ্জুর ভাই যেটা বললেন যে এই যে হাঙ্কি পাঙ্কি হচ্ছে যে ছল চাতুরি, বাট এই ছল চাতুরিটা কোন জায়গায় ব্যবহৃত হয়? হাঙ্কি পাঙ্কি হচ্ছে খারাপ জায়গা, মানে হচ্ছে প্রস্টিটিউশনের প্রশ্নে কোনো প্রস্টিটিউট যদি আপনার সাথে ছল চাতুরি করে, বিশেষ করে টাকা নিলে যৌনতা দিবে না, সেই প্রশ্নে এই শব্দটি ইউজ হয়। আপনি গুগলে সার্চ করলে আপনি দেখবেন হাঙ্কি পাঙ্কি বাংলায় লিখে মিনিং ইন বাংলা, দেন আপনি দেখবেন যে পুরোটা আসছে। তো আমি পরশুদিন হ্যাঁ এরকম একটা অনুষ্ঠানে ছিলাম, তো জামাতের একজনের সাথে বসলাম, ভাই হাঙ্কি পাঙ্কিটা কি? তো হাঙ্কি পাঙ্কি নিয়ে তো কথা হলো, তো আমি বললাম যে এই যে, তো সে বললো না, উনি বলছে হাঙ্কি পাঙ্কি আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ নোয়াখালী, কুমিল্লার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ। আমি বললাম না, কুমিল্লার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ না। তো যাই এখন জামাতে ইসলামকে নিয়ে যে বক্তব্যটা আমি আপনাকে বলছি, যে আপনি যেটা যে কনক্লুশন টেনে দিলেন যে জামাতে ইসলামের কি বলে জামাতে ইসলামের জনপ্রিয়তা, আমি আপনাকে বলি আমার 19টা সিটের সিলেটের ডেটা সিটের 19টা সিটের মধ্যে জামাত হাইস্ট একটা সিট পাবে, একটা ওয়ান সিঙ্গল সিট কানাইকার জ্যোতিগঞ্জ পেতে পারেন, এবং সেটাও নিশ্চিত না। আমার হবিগঞ্জের 4 সিটের মধ্যে জামাত, তার একটা তো 4 সিটেই জামাত থাকবে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটা বাহির থেকে অনেক কথা শোনা যায়। এখানে আমির আব্বাস আলী খান 1991 সালে দাঁড়িয়েছিলেন, যিনি এই ডাক্তার মালিকের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী। আপনার মনে আছে যে 1971 সালের 17ই সেপ্টেম্বর যে আইব খান যে ডাক্তার মালিকের নেতৃত্বে 10 সদস্যের মন্ত্রিসভা গঠন করেন, এর মধ্যে জামাতের মন্ত্রী ছিলেন 2 জন। আমি তো বলি জামাত
তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আইয়ুব খানের সহযোগী, ইয়াহিয়া খানের সহযোগী ছিল না, তারা নেতৃত্বে ছিল, গভর্নমেন্টে ছিল। 25শে মার্চের পরে নতুন করে গভর্নমেন্ট যেটা ফর্ম হয়েছে, সেই গভর্নমেন্টে জামাতের মন্ত্রী ছিল 3 জন। তো এবং এর মধ্যে একজন পরে জামাতের ভারপ্রাপ্ত আমির হয়েছিল। এবং এদের যে আপনি দেখুন যে এদের যে অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার, অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার লেখে অধ্যাপক মানে প্রফেসর মিয়া গুলাম পারোয়ার। প্রফেসর মিয়া গুলাম পারোয়ার কোথাকার কোন হান্ডিগঞ্জ না ভান্ডিগঞ্জ ইয়াতে 3 মাস পড়িয়েছে এবং সে লেকচারার থেকে একবার প্রফেসর হয়ে গেল। কথা বুঝছেন? তো এখন আপনি দেখুন ওদের অধ্যাপক গুলাম আজম তিনি 3 বছর কারমাইকেল কলেজে লেকচারার ছিলেন, হাইয়েস্ট স্যার ক্যারিয়ার। এবং তিনি সে লিখে দিলেন অধ্যাপক গুলাম আজম। এই যে লেফটেন্যান্ট থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট যদি লিখে দেয় মেজর জেনারেল, এইটা যেমন সামঞ্জস্যপূর্ণ একটা বিষয়। লেকচারার কোন প্রফেসর লিখে দেওয়াটা এইরকম। জামাত ইসলামের এই সেন্স নাই যে এটা যে লিখা যায় না। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে জামাত করতে চাই যে জামাতের বিষয়টা যদি আপনি একটু শেষ করেন তাহলে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। জামাতের বিষয়ে আমি মনে করি জামাতকে নিয়ে এত আলোচনা, জামাত 1947 সালে জনগণের সেন্টিমেন্ট বুঝে নাই। জামাত 1947 সালে জনগণের সেন্টিমেন্ট বুঝে নাই। 1970 সালে 71 সালে জামাত জনগণের সেন্টিমেন্ট বুঝে নাই। তো তারপর 83 সালে হাসিনার সাথে যখন নির্বাচনে যায় এরশাদের অধীনে, তখন জনগণের সেন্টিমেন্ট বুঝে নাই। তো এই জন্য আমি বলছি যে জামাত মাঝে মধ্যে এইরকম ব্লান্ডার করে এবং 93 সালে সে 300 সিটে নমিনেশন দেয়, হাসিনার সাথে ফ্যাক্ট করে। তো 300 সিটে নমিনেশন দিয়ে সে 3 সিট পেয়েছে এবং ভোট পেয়েছিল হাইয়েস্ট ওই তার লাইফ টাইমে 8%। আর 2008 সালে যখন সে নির্বাচন করেছে তখন ভোট পেয়েছে 4.42%। তো এই জন্য আমি আপনাকে বলছি জামাতকে নিয়ে এত টেনশনের বা অন্য কিছু আমার মনে হয় বাংলাদেশের পলিটিক্সে নাই। আমি বরঞ্চ মঞ্জুর ভাই যে বক্তব্যটা, সেটা হচ্ছে বিএনপি তার আত্মশুদ্ধির পথে চলবে, বিএনপি তার আত্মশুদ্ধি, বিএনপি তার রাইট ট্র্যাক অফ পলিটিক্স এটা নির্ধারণ করা বিএনপির জন্য চ্যালেঞ্জ। জামাত ইসলাম ইজ নট চ্যালেঞ্জ। বিএনপির জন্য চ্যালেঞ্জটা হচ্ছে তার নিজের সঠিক পথে থাকা, সঠিক রাজনীতি করা, সঠিক কর্মীদের মূল্যায়ন করা এবং বিচ্যুত এই কর্মী যারা আছে এদেরকে বের করে দেওয়া। এবং এইটা যদি করতে পারে তাইলে বাংলাদেশের ডেমোক্রেসির যে হাসিনাকে তাড়ানোর যে সুফলটা, বাংলাদেশের মানুষ এই সুফলটা পাবে। আর না হলে এই জিনিসটা মানুষ আশাহত হবে, আর সবাই আশাহত হবে। এবং বিএনপির জন্য এটা তো অবশ্যই, বিএনপির জন্য এটা দুর্ভাগ্যের কারণ হবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন যেটা করতে চেয়েছিলাম, আপনি যেটা বলেছেন একটা টেলিভিশনে সম্ভবত বলেছেন ঐক্যমত্য কমিশনের ব্যয় 83 কোটি টাকা, কিন্তু আজকে যেটা ব্যাখ্যা দিয়েছে আইন উপদেষ্টা, সেই ব্যাখ্যা নিয়ে আপনার কি মতামত? আমি আপনাকে বলি যে আমি এটা বলেছি 4 তারিখ, তো 3 তারিখ সারাদিন, 4 তারিখ সারাদিন এই জিনিসটা কাতার এয়ারলাইন্সে এই আমাদের আলী রিয়াদ পলায়ন করছেন এবং ব্যয় করেছেন 83 কোটি টাকা। এটা ঘুরছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইটের নামে, তো ওয়েব পেজের নামে, বিভিন্ন পোর্টালের নামে। তো আমি যখন 4 তারিখ রাত্রে যখন 10টায় আমি 9টায় শটা করি, তখন আমি এটা বলেছি 4 তারিখে। তো আমি দেখলাম 4, 5, কালকে গিয়ে 6 তারিখে তাদের মধ্যরাতে তাদের ঘুম ভাঙিয়ে তারা একটা আরিফ নজরুল একটা বক্তব্য দিয়েছেন। তো আমার বক্তব্যটা হলো যে তাদের বাজেট নাকি ছিল 7 কোটি টাকা, তার 26% তারা খরচ করেছেন। আমি জিজ্ঞেস করি যে এই 26% যে খরচ করলেন, আলী রিয়াজকে বেতন দিয়েছেন মাসে কত? আলী রিয়াজকে বেতন দিয়েছেন মাসে কত?
আলী রিয়াজ যে সরকারি বাসায় থেকে ওই সরকারি বাসার ভাড়া কত? আলী রিয়াজের স্ট্যাটাস কি ছিল? আলী রিয়াজের স্ট্যাটাস, উনি কি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী না সচিব স্ট্যাটাস কি ছিল, না উপপ্রধানমন্ত্রী স্ট্যাটাস ছিল? ওয়ান। নাম্বার টু হচ্ছে যে অন্যান্য যে কমিশনের, ঐক্যমত কমিশনের যে সদস্যরা ছিল ওদের বেতন ভাতা কত নিয়েছে এটা বলতে হবে তো। ওদের প্রত্যেকের স্ট্যাটাস কি ছিল, ওরা কি কি গাড়ি ইউজ করছে, 4800 সিসির গাড়ি ইউজ করছে না 3000 সিসির গাড়ি ইউজ করছে? তো এই যে এদের ড্রাইভারের বেতন ভাতা, এই বাবদ আমাদের বেতন ভাতা, এগুলো আলোচনায় আনতে হবে। নাম্বার টু হচ্ছে আমার 460 বিলিয়ন ডলারের হলো জিডিপি, আমার 460 বিলিয়নের অর্থনীতি, ইকোনমি। তো 460 বিলিয়নের ইকোনমিতে আমার গ্রোথ এইবার, গ্রোথ বলছে যে 4.68% এইরকম। তো আমি আপনাকে বলছি যেখানে আমার গ্রোথ ছিল অন্যান্য সময় 6 to 7%, তো আমার এইখানে জিডিপির গ্রোথে তুমি আমাকে কত টাকা, আমার এই যে গত 14 মাসে গত বছর নভেম্বর থেকে এই অক্টোবর পর্যন্ত আমার কত টাকা নষ্ট করেছো, আমার জাতির যে কত কর্মঘণ্টা সময় নষ্ট করছো, অ্যাটেনশন নষ্ট করছো। আমি যদি এটাকে 83,000 কোটি টাকা বলি এইটা ভুল হবে না। আমি যদি বলি যে এই ডক্টর ইউনূসের যে যারা চাকর বাকর, এই গোলাম ইউনূসেরা আমার 83,000 কোটি টাকা নষ্ট করেছে, এই গোলাম ইউনূসেরা 1,83,000 কোটি টাকা নষ্ট করেছে, এটা কোনো ভুল হবে না। আমি আপনাকে বলছি, এই জন্য আমার কনক্লুশনটা এইরকম যে গোলাম ইউনূসদের কারণে আমাদের ক্ষতির, জাতীয় ক্ষতির পরিমাণ মিনিমাম 83,000 কোটি টাকার উপরে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে 7 কোটি ওর যে ক্যাবিনেট কলিগ আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওর বিরুদ্ধে অভিযোগ আসছে, ওর এপিএল 311 কোটি টাকার মালিক, এবং দুদক বলেছে এটা প্রাইম অফেসে প্রাথমিক সত্যতা পেয়েছে। তো 83 কোটি টাকার আলাপ করেন আসিফ নজরুল। আপনার মন্ত্রণালয়ে তো একটা কোন সাব রেজিস্ট্রার 1 কোটি টাকা নিতে বদলি হয় না, কোন সাব রেজিস্ট্রার 1 কোটি টাকা নিতে বদলি হয় না আসিফ নজরুলের মিনিস্ট্রিতে। আমি বলছি আসিফ নজরুলের মিনিস্ট্রিতে কোন সাব রেজিস্ট্রার 1 কোটি টাকা নিতে বদলি হয় না। তো আপনি এই 500 সাব রেজিস্ট্রারকে বদলি করছেন, 600 কোটি টাকা নিচ্ছেন, এইটা আলাপ করেন। 83 কোটি টাকার গল্প নিয়ে আসেন, 83 কোটি না 7 কোটি টাকা। খুব মজা লাগছে, ওর তো বলা উচিত ছিল 8,300 কোটি টাকা বাইরে খাইছে। তো আমি আপনাকে বলি যে এইগুলো খুব ঝামেলা। আমরা মুখ খুলি না এই জন্য যে আমরা ডক্টর ইউনূসকে বসার সময় বিএনপি সম্মতি দিয়েছিল। এখন ডক্টর ইউনূসকে বিএনপি গত 29 তারিখে বলছে প্রতারক, উনি প্রতারণা করছেন। দেখুন ডক্টর ইউনূস ক্ষমতায় বসার ক্ষেত্রে কার কার সম্মতি ছিল? ছাত্রদের সম্মতি ছিল। ছাত্ররা গত মাসের মাঝামাঝি বলছে ইউনূস প্রতারক, বিএনপি বলল প্রতারক। আর থাকলো কে? উনার সাথে আমাদের জাহাঙ্গীর গেটের সাথে উনার দূরত্ব ক্রমশই বাড়ছে। আপনি মঞ্জুর ভাই, আপনি যদি দয়া করে দেখেন যে আর্মি অ্যাক্ট 1952 আমরা যেটা সংবিধানে এন্ডোর্স করেছি, সেই 150 অনুচ্ছেদ অনুযায়ী আর্মি অ্যাক্ট 1952 তে আছে যে আর্মি অ্যাক্ট 1952 59 ধারা অনুযায়ী বলা আছে যদি আর্মির কোন সদস্য তার চাকরিকালীন সময়ে কোনো সিভিল অফেন্স করে, মানে সিভিলিয়ানের সাথে কোনো অফেন্স করে, এটা সিভিল অফেন্স গণ্য হবে এবং এটার বিচার আর্মি অ্যাক্টে হবে। আপনি এই যে গত 21 তারিখে এদেরকে আনলেন, আজকে 7 তারিখ, এই 10-15 দিনে তো বিচার হয়ে যাওয়ার কথা। আপনি মার্শাল কোর্টে ছেড়ে দিলে এতদিন বিচার হয়ে যেত। আপনার তো বিচার করার উদ্দেশ্য নাই। আপনি উদ্দেশ্য হলো আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আর্মিকে আপনি মেলাইন করা। এদের বিরুদ্ধে এইখানে ওপেন কোর্টে, সিভিল কোর্টে, ওপেন কোর্টে সাক্ষী হবে, প্রমাণ হবে, বিচার হবে। এইটা পত্রিকায় আসবে, পত্র পত্রিকা আসবে, ইলেকট্রনিক মিডিয়া আসবে। এটি হলো আপনার উদ্দেশ্য। তো এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূস প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছেন। প্রতিটা প্রতিষ্ঠানে আজকে দুর্নীতি 10 গুণ, 20 গুণ, 50 গুণ, 100 গুণ বেড়েছে। আপনি এমন কোন আসিফ মাহমুদের
পিএস এর কাছে এত টাকা পাওয়া গেছে, সেটা সত্যতা পাওয়া গেছে, কিন্তু আসিফ মাহমুদ তো আজকে বলছে যে ওনার ভোট করার মতো, নির্বাচন করার মতো টাকা নেই, মানুষ থেকে টাকা নিয়ে নির্বাচন করা। এইসব ভগিযোগী মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করা যায়? মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করা যায়? স্কুল মাস্টারের ভোট নির্বাচন করা যায়? ওর ক্রেডিবিলিটিতে মানুষ 5 কোটি টাকা দিবে? ওর ক্রেডিবিলিটিতে 4.5 লাখ ভোট, 4.5 লাখ ভোটে 10 টাকা করে যে খরচের অনুমতি দিয়েছে, তাহলে 4.5 লাখ ভোট ইন্টু 10 দেখেন কত কোটি টাকা হয়। তো সেইখানে এইসব ভগিযোগী আমি বলছি। আপনি দেখুন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কি একটা অগ্নি নিয়ে, আগুন নিয়ে খেলা, কি বলেন, এটা তো গা শিহরে ওঠে যে সে বলছে 27 কোটি টাকার একটা প্রকল্প নিচ্ছে ডক্টর ইউনূসের কাছ থেকে। ইউনূসের প্রকল্পটা হলো যে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, তারা জুডো কারাতে শিখবে আর অস্ত্র চালনার মৌলিক প্রশিক্ষণ নেবে। আমার মনে করলাম এটা ভ্যালিড একটা জিনিস মনে করলাম। এরা রেজিস্ট্রেশন করবে কিভাবে? অনলাইনে রেজিস্ট্রেশন করবে। এরপরে ওদেরকে 15 দিনের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে অস্ত্র পরিচালনার। তারা গুলি ছুড়বেন না, কিন্তু সব মৌলিক প্রশিক্ষণ নেবেন অস্ত্র এবং অস্ত্র পরিচালনার সম্বন্ধে। আমি বলছি আমার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি, স্কুলগুলিতে বিএনসিসি আছে না, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, যাদের পরিচালনার দায়িত্বে থাকেন একজন মেজর অথবা লেফটেন্যান্ট কর্নেল। তো আপনি বিএনসিসি তে টাকা না দিয়ে ডক্টর ইউনূস আপনার এই যে ছাউকে আপনি 27 কোটি টাকা দিলেন, যে 8,500 কর্মীকে 27 কোটি টাকা দিয়ে সে অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ দিবে, এটা কত বড় আত্মঘাতী হতে পারে। এখানে জঙ্গি গোষ্ঠী ঢুকে যেতে পারে, এখানে উগ্রপন্থীরা ঢুকে যেতে পারে, ঢুকে গিয়ে এইরকম প্রশিক্ষণ নিয়ে এখান থেকে মৌলিক ট্রেনিং এর কার্ড নিয়ে ঘুরবে, সে বলবে আমি তো হইলাম দেশের স্বেচ্ছাসেবক, আমি মৌলিক ট্রেনিং নিচ্ছি অস্ত্র পরিচালনার, আমার কাছে আমার একটা অস্ত্র দেন, লাইসেন্স দেন। তো এই যে আত্মঘাতী ব্যাপার, ডক্টর ইউনূসের যে আত্মঘাতী ব্যাপার, এই যে এইগুলো থামাচ্ছেন না কেন আমি বুঝতেছি না। ডক্টর ইউনূস এগুলো কি নিজে না বুঝে, বুড়ো মানুষ কি বুঝে না, নাকি ইচ্ছা করে এই বাংলাদেশকে ডুবানোর তালে এটা উনি হাত দিয়েছেন? ধন্যবাদ। ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জু চৌধুরী আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে তালিকা, নামের তালিকা, মানে প্রার্থীর তালিকা দিল বিএনপি, সেখানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, প্রতিদিনই আমরা কোনো না কোনো রিপোর্ট পাচ্ছি। তার মধ্যে একজনের যে প্রার্থীটা বাতিল হয়েছে সেই জায়গা শিবচর। আপনি সেই শিবচরের এলাকার লোক, আপনার কাছে শুনতে চাই যে সেখানে উনি যেটা দাবি করছেন, সে জামাল কামাল মোল্লা যেটা দাবি করছেন যে সেখানে, বা ওনার যারা মতাদর্শী বা ওনার সাপোর্টার যারা দাবি করছে যে ওইখানে আসলে উনি যদি না হয় তাহলে বিএনপি ওই সিটটা হারাবে। তা আপনি এলাকার লোক হিসেবে আপনি কি মনে করেন, আসলে কি লোক মানে ওই সিটটা ওনার জন্যই কি মানে ওনার প্রাপ্য কিনা, বা উনি না হলে ওইটা সিট হারাবে বিএনপি, এমন একজন প্রার্থী তিনি, আপনি কি মনে করেন কিনা এই বিষয়টি জানতে চাই। এবং পাশাপাশি জানতে চাই যে এই যে জামাত গণভোট কি শুধু আসলে মানে বিএনপি চাচ্ছে না, মানে আর সাধারণ মানুষরা গণভোট চাচ্ছে কিনা, নাকি শুধু একটা দলই চাচ্ছে যে একটা মানে আলটিমেটাম দিল? আপনার কাছে কি মনে হয় আসলে গণভোটটা কি জন আকাঙ্ক্ষার কিনা? দুইটা কোশ্চেন। প্রথমটাই বলি যে সিটটা কার কাছে হারবে। শিবচরে আপনার কোন কোন দল আছে? শিবচরের প্রধান দল ছিল আওয়ামী লীগ, তার প্রতিপক্ষ ছিল বিএনপি। এখন আওয়ামী লীগ ব্যান্ড, আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারবে না, তাহলে হারবে কার কাছে? এই জিনিসটা মানে আমার কাছে মনে হয় যে অনেকটা ধোঁয়াশে মনে হয়। আর একটা বিষয় হচ্ছে কি যে এইখানে এই শিবচরের রাজনীতি একটু জটিল, এই কারণে জটিল যে গত 16-17 বছরে যে বিএনপি বা বিরোধী দল ভিন্ন মতাবলম্বীদের উপরে প্রচন্ড ভাবে অন্যায় অবিচার করা হয়েছে, বহু মামলা দেওয়া হয়েছে, যার ফলে সুস্থ একটা রাজনৈতিক পরিবেশ কিন্তু নাই। এই এখন অনেকেই চলে আসছে, অনেকেই বিএনপি মামলা ছিল সেখানে, মানে জামাল কামালের সে কি ওইখানকার বাসিন্দা নাকি মানে আমি তো জানি যে সে ওইখানকার বাসিন্দা না, ওই এলাকার মামলা ছিল।
ঢাকা থাকে। তো উনি মামলায় উনিও জেল খাটছে, তবে উনি এই রাজনৈতিক কারণে জেল খাটে নাই। উনি জেল খাটছেন আমি যতদূর শুনছি যে ব্যাংকের কারণে, ব্যাংকের লোন, ঋণ খেলাপির এই ধরনের উনি জেল খাটছেন। তাই সেই ব্যাংকের জেল খাটলেই তো হবে না, জেল খাটলে সে একজন বিরোধী দলীয় নেতা হবে তা তো না। এখানে উনি ব্যাপক টাকা পয়সা ব্যয় করছে, ওনার অনেক লোক হয়েছে, এটা ঠিক, টাকার জন্যই অনেক লোক আসে। সেটাই আমি বলি যে আমাদের দুর্ভাগ্য যে টাকা কিছু খরচ করলেই আপনার হাজার হাজার লোক হয়ে যায়। সেই জন্যই একটা কথা আছে, যে জাতি যতটা নিকৃষ্ট তাদের নেতৃত্ব ততটা নিকৃষ্ট। তাদের নেতৃত্ব এখানে বেশ কয়েকজন নেতা আছেন এই আমাদের শিবচর এলাকায়, বিএনপি করেন তারা, তারা অন্য কোনো দলে যান নাই, তারা সুযোগ সুবিধা নেন নাই, তারা অনেক কিছু সাফার করছেন, বহু মামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং তারা ত্যাগী। তাদেরকে বাদ রেখে এই কামাল জামাল নুরুজ্জামান যার অনেকগুলি ছবি পাওয়া গেছে, যেগুলি সেই টাকলা মুরাদের সাথে ছবি, বেনজিরের সাথে ছবি, আসাদুজ্জামান কামালের সাথে ছবি আছে, এগুলি কিন্তু প্রতিবাদ করেন নাই উনি কিন্তু প্রতিবাদ এটা করেন নাই এবং প্রতিবাদ করার মতো সুযোগ নেই। ছবি আমরা আগেও দেখছি, ছবি আগেও আমরা ছিলাম এসে। তো ওনাকে কেন দিল? এখানে কি আর কোন লোক বিএনপির নেতা নাই? ওইখানে তো এখন মাঠ তো খালি। আমরাও জানি যে অনেক কিছুই যে আওয়ামী লীগের সাথে মিলেমিশেই ছিল, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, সেইটা তো জানা কথা। তারপরে বিএনপি কেন এরকম একটা প্রার্থী বেছে নিল সেটাই। দেখেন, আওয়ামী লীগের সাথে মিলেমিশে থাকাই একমাত্র অপরাধ না। ওনার যে সবকিছু মিলে ওনার যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা শিবচরের মতো একটা বড় উপজেলার মানে বড় ছোট যাই বলেন, এমপি হওয়ার প্রোফাইল ওনার না। ওনার অনেক রকমের অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, যেগুলি আমি এখানে বলতে চাচ্ছি না। অনেক রকমের অভিযোগ আছে। উনি আমাদের এলাকার এমপি হওয়া হলে বুঝতে হবে যে তার দুর্ভাগ্য। এখন তারেক রহমান সাহেব এইখানে তাকে নমিনেশন দিচ্ছেন। এখন তো আপনি দেখেন যে প্রক্রিয়াটা কি, পার্লামেন্টারি কোনো বোর্ড ছিল এবার, এই যে আপনাদের কি পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে গেছে, গেলে হয়তো এগুলি চেক হইতো যে না ওনাকে দেয়া যায় না, এটা স্থগিত করছে। আমি মনে করি কি স্থগিত করছে, এটাকে ক্যান্সেল করে দিয়ে যারা ত্যাগী নেতা, যারা বিএনপির, আমি বিএনপি দল করি না, কিন্তু আমি চাই যে সুযোগ সুবিধাবাদী, এখানে আজকে এই দলে আছে কালকে ওইখানে গেল, এইসব লোক যেন আমাদের এমপি না হয়। আমাদের এমপি হবে একজন যে তার দলের প্রতি থাকবেন, অনুগত থাকবেন এবং যে জনগণের সাথে সম্পৃক্ত থাকবেন। আমাদের চাঁদাবাজি, দুর্নীতি, এই যে আপনার নিরাপত্তা, এগুলি নিয়ে কাজ করবেন, এগুলি আমরা চাই। তো সেই ধরনের ব্যক্তি কামাল জামান নুরুজ্জামান নন। এটা উনি যে কথাটা বলছেন যে উনি যদি ওনাকে নমিনেশনটা নিয়ে গেলে অন্যকে দিলে হইতে পারবে না, তার মানে কি উনি কি হুমকি দিচ্ছেন যে আমি তাহলে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবো, আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াবো আওয়ামী লীগের ভোট নিয়ে? কারণ ওনার ভাই তো আওয়ামী লীগের ছিলেন, ওই যে কি বলে উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই জায়গায় অনেক রকমের ক্যালকুলেশন হচ্ছে, প্রকৃত রাজনীতি হচ্ছে না। প্রকৃত যে ভালো যেসব লোকজন নেতা যারা আছেন, যেসব নেতা আছেন ভালো, যারা জনগণের সাহায্য করতে চান, জনগণের সাথে থাকেন, তারা কিন্তু আপনার পিছনে পড়ে যাচ্ছে। টাকা, কালো টাকার জয় জয়কার হচ্ছে। তাহলে শেখ হাসিনাকে আমাদের এইভাবে তাকে উৎখাত করার কি দরকারটা ছিল? কোনো দরকার ছিল না। এই ধরনের লোক যদি এমপি হয়, এটা দুর্ভাগ্যজনক হবে। আমি মনে করি কি যে আবার চিন্তা ভাবনা করা উচিত। এই যে যেসব নমিনেশন দিয়েছেন বিএনপি, এটা তো ফাইনাল না, এটা বলছেন যে ইনিশিয়াল দেওয়া হয়েছে, সুতরাং তাদের একটা সুযোগ আছে। চেক করে দেখেন যে তাদের আমল নামাটা কি। টাকা থাকলেই হবে না, টাকা থাকলেই আপনি তাকে নমিনেশন দিয়ে দিলেন, সে বিরাট বিরাট মিছিল করলো, এটা করলো সেটা করলো, এই আপনার গরু খাওয়াইলো, উট খাওয়াইলো, এই করে তো কাজ হবে না। এর জন্য তো আমরা এই স্যাক্রিফাইস করিনি, আমরা অনেক স্যাক্রিফাইস করছি, বহু রকমের নির্যাতনে নিপীড়নের শিকার হয়েছি, চাকরি হারাইছি। আপনার ডিবি এসে বসে থাকতো বাসার সামনে, ধরবে, চেকিং করতেছে, অ্যাকাউন্ট চেক করতেছে, অনেক রকমের বিব্রতকর অবস্থার মধ্যে আমাদেরকে ফেলানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এই কি কামাল জামাল নুরুজ্জামানের মতো লোককে এমপি বানানোর জন্য শিবচরের? এটা হতে পারে না, হওয়া উচিত না। যদি হয় আমি মনে করবো যে বিএনপির অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে মাদারীপুরের এই এক আসনের ক্ষেত্রে
তার নৈতিক এইটা মর্যাদা খেয়াল রাখতে পারেনি। জি। আরেকটা প্রশ্ন ছিল যেটা যে গণভোট কি আসলে জনগণের, নাকি জনগণের দাবি, নাকি আসলে এই যে ইসলামিক দলগুলোর এই দাবি, যে 8টা দল দাবি করছে? আচ্ছা, আপনি দেখেন যে আগে দেখেন গণভোটের ইতিহাস কি। আমাদের এই বাংলাদেশে 3টে গণভোট হয়েছে। প্রথম গণভোট হয়েছে আপনার 1977 এর মে মাসে। জিয়াউর রহমানের উপর আপনার কি তার কার্যক্রম যা করছেন আস্থা আছে কিনা, হা কিংবা না? এইখানে হা ভোট খুব সময় 99% এর মতো পাইছিল, আর 1% ছিল না ভোট। তা আমরা জানি যে এখন 10% লোক উপস্থিত ছিল না। হা বাক্স আলাদা, না বাক্স আলাদা। আনসাররা বলে দিচ্ছে যে হা বাক্সে ভোট দেন। ইট ওয়াজ এ ফার্স, ইট ওয়াজ এ ফার্স। আপনার যে 91 এর 85 এর যে গণভোট হয়েছিল ওটাও ফার্স। আপনার 91 এর গণভোট, এগুলোতে 10% এর বেশি লোক উপস্থিত হয় না। কিন্তু তারপরেও ধরেন যদি গণভোট এরা করতে চায়, এরা তো 84টা পয়েন্টে কিভাবে গণভোট করবে? ওগুলিকে এখন অনেকে বলে যে শর্ট করে আনতে হবে। 7 মাস বসে তোমরা করতে পারো নাই কিছু। গণভোট করতে পারতো। একটা কোশ্চেন, একটা প্রশ্ন, যে আপনার কি ডক্টর ইউনূসের প্রতি আস্থা আছে কি নাই? হ্যাঁ কিংবা না? এই ভোটে যান, দেখেন কি হয়। গণভোট করেন এটার উপরে। তারপরে তারপরে আপনি অন্য ভোটে যান, দেখেন আপনি কি হয়। আসল কথা হচ্ছে কি যে আমরা জাতি, আমাদের দোষ না, ইট ইজ নট আওয়ার ফল্ট, ইট ইজ আওয়ার ফেইট, যে আমরা কেন এই সব লোক পাই। আপনি এরশাদকে পাইলাম, একটা লাফেঙ্গা লোক। এরশাদ একটা লাফেঙ্গা লোক ছিল। এরশাদই শিখাইলো যে দুর্নীতি খারাপ কিছু না, দুশ্চরিত্র হওয়া খারাপ কিছু না। এরশাদের যে কেলেঙ্কারি গুলি যখন যুব সমাজের সামনে ফুটে উঠতো, এইখানে এই মহিলা এটা করছে ওইটা করছে, সেগুলি কি আপনি সে একটা হেড অফ দি স্টেট, সে কোন রকমের কোন রকম নির্বিকার একজন, তাকে যখন 91-এ মুক্ত হইল, সে মুক্ত হওয়ার পরে নানাবিধ কোশ্চেন করতেছে, সাংবাদিকরা বলছে যে আপনার জিনাত মুশাররফকে নিয়ে আপনি এত কথা। 96-এ? আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করছে যে জিনাত মুশাররফকে নিয়ে এত কথা উঠে কেন, আপনি তাকে বিয়ে করেন না কেন? তখন বলে কি, ক্যান ইউ হেল্প মি? সাংবাদিকরা মানে আমাদের ফার্স হয়ে গেছে। আর শেখ হাসিনা কি করলো? শেখ হাসিনা আপনার সে দরবার বসাতো, যে চাটুকারদের দরবার, বীরবল, এক একজন বীরবল, সে বীরবলরা যে নানাবিধ প্রশংসা বাণী করতো। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো নাইমুল ইসলাম যে লাস্টে জয়েন করলো, নাইমুল ইসলাম সাহেব কিন্তু ওই মাসে বেতন পান নাই। এটা কিন্তু মনে রাখতে হবে। উনি যে চাকরিটা করছেন, এই চাকরি কিন্তু উনি বেতন নিতে পারেন নাই। এইটা একটা স্যাড চ্যাপ্টার হয়ে রইলো, যে নাইমুল ইসলামের বেতনটা অ্যাটলিস্ট তাকে পৌঁছে দেওয়া উচিত, যে এত চাটুকারিতা করছে। শুধু নাইমুল ইসলাম কেন, এখন যদি আপনি কল্পনা করেন যে তারা কি ধরনের প্রশ্ন করতো, কি ধরনের উত্তর দিত, সাজানো গুছানো, এমনও হয়েছে যে কঠিন কোশ্চেন। জি, আমার মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন। ডক্টর মঞ্জিত চৌধুরী, আপনাকে ঠিক শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আবার হ্যাঁ, I got my life again back. জি জি, আপনার সেই যে চরম যে একটা অবনতি হয়েছিল নৈতিকতা, রাষ্ট্র পরিচালনা, সেটার আরো বেশি দেখলাম আমরা এই এই ডক্টর ইউনূসের আমলে। সবাই ধারণা ছিল যে ইউনূস সাহেব নোবেল প্রাইজ পাওয়া লোক, কিন্তু নোবেল স্টাইলে যে দুর্নীতি হইতে পারে। আপনি দেখেন এই যে ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং পোর্ট দিয়ে দিচ্ছে, এবং আনডিসক্লোজ ক্লজ থাকবে, জাতি জানতে পারবে না যে কি কি এই ক্লজ আছে, কি কি আপনার শর্তে দেয়া হচ্ছে। এর থেকে বড় ধরনের মানে ক্রাইম কিছু হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় প্রপার্টি হচ্ছে কিন্তু চিটাগাং পোর্ট। এটা ভাইটালি ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিক এবং কেপিআই। সেই পোর্টটাকে উনি দিয়ে দিচ্ছে, টেন্ডার করছে। উনি কি টেন্ডার করছে? পিপিআর বলে একটা বিষয় আছে, উনি কি জানে যে পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন, ওইটাকে টেন্ডার করতে হবে? আরো কি কোম্পানি নাই? এখন তো আমরা শুনলাম যে ওনার আত্মীয় এটা লোকাল এজেন্ট, শোনা কথা, ওনার আত্মীয় লোকাল এজেন্ট হয়েছে। এই যে এগুলি যে করতেছে একটার পর একটা, যেখানে যাচ্ছে সেখানে শ্রমিকদের 12টা বাজায় দিয়ে চলে আসতেছে, যেখানে যাচ্ছে সেখানে শ্রমিকদের 12টা বাজায় দিয়ে আসতেছে। এই গভর্নমেন্টের আমি চাই ইউনূস সাহেবের শুভবুদ্ধির উদয় হোক,
উনি ওনার এই উড়ন্ত শকুন বাহিনী নিয়ে উনি চলে যান। আমরা আর একটা গভর্নমেন্ট একটা ফর্ম হোক, বাংলাদেশের লোকজন নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম হোক, আপনার ইলেকশনটা সুন্দরভাবে একটা ইলেকশন হোক, বিএনপি আসুক, জামাত আসুক, ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে এনসিপি আসুক, আমরা তাকে স্যালুট করে আমরা আমাদের কাজের মধ্যে চলে যাব। আমরা এটা চাই। কিন্তু এই যে একটা ধান্দাবাজি, এই যে দেখেন নতুন হাঙ্কি পাঙ্কি ওয়ার্ড চলে আসছে, হাঙ্কি পাঙ্কি ওয়ার্ড চলে আসছে, যে হতেই হবে, নানাবিধ নির্বাচনের আগে হতেই হবে গণভোট, মানে এটা এরকমটাই তো আলটিমেটাম দিচ্ছে। গণভোট যারা মানে সংবিধান বিশেষজ্ঞ তাদের কথা হচ্ছে কি, যদি গণভোট আইনে একটা আইন পাস করতে হয়, প্রেসিডেন্ট যদি মনে করে এটা পাবলিকের ওপিনিয়ন নেওয়া দরকার আছে, একটা জনগুরুত্ব সম্পন্ন একটা বিষয়, এই আইনটা গণভোটে আমি দিতে চাই, পাবলিকের ওপিনিয়ন আমি শুনতে চাই, প্রেসিডেন্ট অ্যাবসেন্ট না করলে তো আইন হবে না, তো সেইখানে এটা দিতে পারে। আগে গণভোট দিবে, এইখানে যদি গণভোটে হা আছে না আছে, না ভোট জয়যুক্ত হলে কি হবে? এই সকল যা কিছু করছে সব ভন্ডুল হয়ে যাবে। আপনি কিভাবে এনশিওর করলেন, জানেন কেমনে যে আপনি হা ভোটে গণভোট দিলে পাস হয়ে যাবে, না ভোট যদি পাস হয় কি করবেন? না আসলে এই গণভোটের পেছনে ওনাদের উদ্দেশ্যটা কি, মানে এত ডেসপারেট কেন? আর হচ্ছে যে 11 তারিখে 10 তারিখে আলটিমেটামের পর 11 তারিখে কি হবে? 11 তারিখ থেকে আচ্ছা, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যেটা আলী রিয়াজ সেই আগস্ট মাসে আইসা শুরু করছিল, যে এই তখন সিজিএস এর মিটিং এ উনি বললেন যে আমরা রিরাইট করবো কনস্টিটিউশন, যে আমি চলে গেলাম ওখান থেকে সিজিএস থেকে, রিরাইট করব, সেটারই ধারাবাহিকতা। গণভোটে যদি পাস হয় গণভোট, তাহলে ওটা গণপরিষদ করবে, গণপরিষদের নতুন কনস্টিটিউশন হবে, আপার হাউস হবে। গণভোট পাস হলে তো ইলেকশন, আপনার আপার হাউস তখন আইন হয়ে যাচ্ছে, কিন্তু গণভোটকে ওটা আইন বলতেছে, ঠিক আছে, এক ধরনের আইন, এক ধরনের জনগণের ইচ্ছা, তাহলে আপার হাউস করতে হবে, আপার হাউস করার জন্য আবার আইন করতে হবে, অর্থাৎ ইলেকশন, এই যে নির্বাচনে দিয়ে দেবে। ফেব্রুয়ারির পরে তো ইলেকশন হবে না, ফেব্রুয়ারির পরে রোজা, রোজার পরে বর্ষা, আবার মনে আপার হাউস, হ্যাঁ শুনতে রোজার পরে বর্ষা, রোজার পরে বর্ষা, রোজার পরে বর্ষা, হ্যাঁ রোজার পরে বর্ষা। বর্ষাকালে ইলেকশন হয় না, বাংলাদেশে 12টা ইলেকশনের মধ্যে একটা ইলেকশন হয়েছে বর্ষাকালে, সেটা 96 এর যে গণভোট হবে, গণপরিষদ হবে, নির্বাচন হবে না জুনে। আচ্ছা, আর একটা কথা বলি, যে জামাত তো ইলেকশন চায় না, জামাতের সিট হইতেছে ম্যাক্সিমাম 25টা, সাতক্ষীরায় সিট আছে, গাইবান্ধায় একটা সিট আছে, আপনার দিনাজপুরে 2-1টা সিট আছে, এই জয়পুরহাট আছে, এর বাইরে সিট কোথায়? আমাদের শিবচরে জামাতের একটা কমিটি আছে, ওইখানে কয়জন লোক জামাতে ভোট দেবে? জামাতের ভোট নাই, ব্যাপক অঞ্চল জুড়ে জামাতের ভোট নাই। জামাত হলো আপনার একটা ডিসিপ্লিন একটা আপনার মানে কি বলে পলিটিক্যাল এন্টাইটি, যারা মেম্বার, তারা তাদের কথার বাইরে যায় না। যেমন জামাতে আপনার করে না, কোন রকমের এই চাঁদাবাজির মধ্যে জামাত নাই, যেহেতু তাদের তাদের টপ লিডাররা বলছে যে তোমরা করবে না, তারা কিন্তু করে না। জামাতের কতগুলি গুণ আছে যে তারা ডিসিপ্লিন, কিন্তু এই ডিসিপ্লিন দলের তো সদস্য সংখ্যা বেশি হয় না। আপনার যেমন আওয়ামী লীগের সকল ওয়ার্ডে কমিটি আছে, বিএনপিরও সকল ওয়ার্ডে কিন্তু কমিটি আছে, জাতীয় পার্টির কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নাই। সুতরাং জামাত বিএনপির সাথে কম্পিট করে জাতীয় সরকার গঠন করবে, এই ধারণা হচ্ছে চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা। এই চেষ্টা কখনোই সাকসেসফুল হবে না, আমাদের লাইফ টাইমে আমি এটা দেখি না, দেখার কোনো কারণও নাই, দেখার কোনোই কারণ নেই। সেই জন্য জামাত চাবে নানাবিধ ভজঘটক করে ইলেকশনটাকে পিছিয়ে দিলে, তারা তো এখন কিছু কিছু ক্ষমতা এক্সারসাইজ করতে পারতেছে। বিএনপি ক্ষমতায় এসে গেলে জামাতের অবস্থা টাইট, এবার তারা বিরোধী দলে যাবে, সেখানে নানাবিধ ঝামেলায় পড়ে যাবে, এই এক্সারসাইজ করতে পারবে না। এনসিপিও তাই। সুতরাং আপনার কি মনে হচ্ছে যে সরকার যে বারবার, আজকেও ফ্রেশ সচিব বললো যে নির্বাচন হবে এই ফেব্রুয়ারিতে, এই কথাটা ওনারা বারবার বলে, এই কথাটা বারবার বলার কারণ কি? মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে হয়ে যাবে, সরকার নির্বাচন চায় কিনা এটা তো প্রশ্ন এখন। সরকার কোনোভাবেই নির্বাচন চায় না, সরকার নির্বাচন চায় না। তার হলো কি অতীতের এটা দেখেন, নির্বাচন চাইলে তো আপনি 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে যেতে পারতেন,
তারা বলছে আমরা বড় সংস্কার করব, ছোট সংস্কার করব, মাঝারি সংস্কার করব, এই ধরনের বড় প্যাকেজ, ছোট প্যাকেজ, এগুলি এনজিও কায়দা কানুন। কোথায় সে বড় প্যাকেজ, কোথায় ছোট প্যাকেজ? এগুলি সেটা হচ্ছে কি ওই যে আপনার 91-এ এই কি করছিল আপনার ওই ডক্টর রেহমান সুবহান অ্যাডভাইজার ছিলেন, উনি অনেকগুলি রিপোর্ট বানাইছিল। সেই রিপোর্ট বহুদিন পরে নিয়ে শাহাবুদ্দিন সাহেব তখন প্রেসিডেন্ট, তার কাছে দিছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে স্যার এই যে রিপোর্ট গুলি দিল ইকোনমিক সার্ভে টার্ভে কি কি বাংলাদেশের, এগুলি সম্বন্ধে আপনার ওপিনিয়ন কি? বলে কি পড়লে নলেজ হয় কিন্তু কোনো কাজে লাগে না। তো এখানেও তাই করছে। সেই কমিশনের নারী বিষয়ক কমিশনের রিপোর্ট কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করছে? পুলিশ বিষয়ক কমিশনের, এরকম তো কমিশন না, এগুলো কমিটি, প্রত্যেকটা হচ্ছে কমিটি। কমিশন করতে একটা আইন লাগে, প্রত্যেকটা কমিশনের পেছনে একটা করে আইন লাগে। যেমন জাতীয় নদী রক্ষা কমিশনের আইন 2013, আপনার পাবলিক সার্ভিস কমিশন বলেন, প্রত্যেকটা কমিশনের পেছনে একটা অধ্যাদেশ হোক বা একটা আইন থাকে, রাইট? এই কমিটিগুলি যে করছে, এই কমিটি এগুলি হয়েছে ক্যাবিনেট ডিভিশন থেকে কমিটি করে দিছে যে তোমরা যে কাজ করো, আর বলে দিছে যে তোমরা কমিশন, তোমরা অত্যন্ত পাওয়ারফুল। কিসের কমিশন এগুলি? এর কোনো কমিশন না। এগুলো সেই রিপোর্ট কই? বস্তা বস্তা সেই রিপোর্ট কই? কয়টা ইমপ্লিমেন্টেশন করছে? অর্থাৎ সময়টা কাটাই দিছে, একেবারে সময়টা কাটাই দিছে। ইউনূস সাহেব কায়দা কানুন কইরা সময় কাটাই দিয়া রাজনীতিবিদদের একটা সাথে যে প্রতারণা, রাজনীতিবিদরা, আমরা অনেকবার বলছি যে আপনারা কেন আলী রিয়াজের খোয়ারে যান কাঁঠাল পাতা খাওয়ার জন্য? এরা আপনারা যান কেন? একজন বিদেশি লোক সে আইসা, সে তো দেশান্তরী হয়ে গেছে 40 বছর আগে, সে আইসা আপনাকে বলে যে আপনার রাষ্ট্র কেমন চলবে বলতেছে, আপনার কনস্টিটিউশন সে রিরাইট করবে। তো কনস্টিটিউশন রিরাইট করবে কেমন? আলাউদ্দিনের চেরাগ পেয়ে গেছি আমরা, আলাউদ্দিন এখন আমরা যা চাইবো তাই হবে, এরকম। উনি বলছে তো, ইউনূস সাহেব বলছে যে আমাদের হাতে অসীম ক্ষমতা। উনি হঠাৎ করে একটা বোধোদয় হয়েছে, আমাদের হাতে অসীম ক্ষমতা, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। তাই করছে। জিল্লুর রহমান বাইর করছে 26টা দুর্নীতির কাহিনী। এখানে কলেজ করছে, কি ইউনিভার্সিটি করছে, এমপ্লয়মেন্ট করছে, ডিপি ওয়ার্ল্ড নিতেছে, তারপরে ওই গ্রাউন্ড হ্যান্ডলিং দিয়ে দেবে। এই আলাউদ্দিন চেরাগ পাই এটা করছে। ওনাকে থামানো দরকার। হি ইজ দ্য এনিমি অফ দি পিপল, এনিমি অফ দি স্টেট। আমি এই কথা বলতে বাধ্য একটা লোক সম্বন্ধে, কারণ উনি তো এই দেশের নাগরিকও না। এদেশের ওনার কি নাগরিকত্ব আছে? ওনার কোন দেশের নাগরিকত্ব? ওনার পাসপোর্টে তো আগের পাসপোর্টের কোনো লিঙ্ক নাই। এখন পার্সোনাল কথা হয়ে যায় ওনার বিষয়, কিন্তু রাষ্ট্রীয় চিন্তা যদি আপনি করেন, রাষ্ট্রকে যদি বাঁচাইতে চান, এই জনগোষ্ঠীকে বাঁচাইতে চান, ডক্টর ইউনূসের হাত থেকে এই এই ভূমিকে করতে হবে। এরপরে কোথায় কি করে ফেলাবে এই যে পাকিস্তানিদের সাথে উনি দহরম মরম করতেছে। কেন পাকিস্তানিরা প্রত্যেক সপ্তাহে এখানে আসবে, এক একজন আর্মি অফিসার হ্যাক পয়রা ওনার লাঠি হাতে ওনার অফিসে যায় হুমকি দিচ্ছে। হ্যাক পয়রা লাঠি হাতে একটা প্রাইম মিনিস্টার যায় কিভাবে? একটা আর্মি অফিসার হ্যাক পরে যাবে, হ্যাক নামায় কথা বলবে, সে লাঠি হাতে হ্যাক মাথায় দিয়ে পাকিস্তানিদের করছে। আমাদেরকে উনি হেয় করে ফেলাইতেছে। অনেক ধন্যবাদ মঞ্জু চৌধুরী। আমি মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে দুটো বিষয়ে জানতে চাই যে জামাত আরো একটা জিনিস বলেছে, আরেকটা অভিযোগ করেছে বিএনপির ব্যাপারে, যেটা হচ্ছে ডাকসু নির্বাচনের পরে আসলে বিএনপি ভয় পেয়ে গেছে, এই জন্য গণভোটে যেতে চায় না। এটা একটি বিষয়। আর নাহিদ ইসলাম যেটা বলছে যে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না, তো এটা কি আসলে নাহিদের উপর ডিপেন্ড করে কিনা? ইসলামের উপর আমি আপনাকে বলছি যে জুলাই সনদ আপনি যেটা মঞ্জুর ভাই বলেছেন, যেটা যে বরঞ্চ ডক্টর ইউনূস যে ক্ষমতায় ছিলেন এতদিন এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে কি বলে উনি ক্ষমতা দেওয়া পর্যন্ত তার বৈধতা আছে কি না, এইটা নিয়ে একটা সিঙ্গেল গণভোট হইতে পারে। দ্যাট ক্যান বি। আর যেটা হচ্ছে জুলাই কমিশন, জুলাই ঘোষণা বা জুলাই সনদ, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলগুলির মধ্যে একটা চুক্তি যে আমরা পরস্পর যে কেউ ক্ষমতায় যাই, আমরা এই 25টা দলের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করব। দ্যাট ইজ, এইটার বেস হচ্ছে এটা মরাল
ইথিক্যাল বেস হচ্ছে এইটুকুন, এটা সোশিয়াল কন্ট্রাক্ট একটা, যে আমরা এই যারাই ক্ষমতায় যাই আমরা এটা বাস্তবায়ন করব, কার মাধ্যমে? পার্লামেন্টের মাধ্যমে। এবং কনস্টিটিউশনের একটা লিগ্যাল ল্যাঙ্গুয়েজ আছে, এবং এই ল্যাঙ্গুয়েজের একটা ফরম্যাট আছে। এই পার্লামেন্ট এটা স্ক্রুটিনি করবে, কথা বলবে, বক্তৃতা হবে, আলোচনা হবে, ভালো মন্দ, তারপরে এটা পাস হবে। পাস হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে, রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে এটা নেওয়া হবে যে রাষ্ট্রপতিরা স্বাক্ষর করবেন কিনা। তো আগে হাইকোর্ট, তারপরে তো সুপ্রিম কোর্ট। তো জনগণের কাছে আপনি আগে পাঠাচ্ছেন কেন? হাইকোর্টে আগে বিচার আচার করতে দেন, এটাকে স্ক্রুটিনি করতে দেন, দেন সুপ্রিম কোর্টে পাঠান। আপনি আগে সুপ্রিম কোর্টে পাশ করে এরপরে আপনি বলতেছেন এটা হাইকোর্টে বিচারের জন্য পাঠান। ননসেন্স। তো এই জন্য আমরা বলছি যে এখানে এখন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ডক্টর ইউনূস এবং জামাতের মধ্যে একটা অ্যালায়েন্স, একটা আনহোলি অ্যালায়েন্স। অ্যালায়েন্সটা এইরকম যে একটা গণভোট যদি তারা করতে পারে, তাইলে বলবে যে এই যে কমিশন এইগুলোর মতো, যে বলবে যে তাইলে 100 সিটের জন্য 100 সিটের জন্য একটা নতুন ইয়ে দরকার, এই যে আপার হাউসের 100 সিট, এটার জন্য প্রত্যেকটার আসন বিন্যাস দরকার, এটার জন্য সময় দরকার 6 মাস। এটার উপর হিয়ারিং হবে, কোর্টে যাবে, আদালত হবে, এটা হবে। তারপরে বলতেছে যে 400 সিটের জন্য আসন বিন্যাস দরকার, নিম্নকক্ষে 400 সিট, মহিলাদের 100, পুরুষদের 300, এইটার আসন বিন্যাস দরকার। এইগুলা নিয়ে তার বক্তব্যটা হচ্ছে লাগার পরে ডক্টর ইউনূস 1-2 বছর 3 বছর এটা থাকবেন, এটা হলো মূল বিষয়। এবং এইটার সাথে আপনি দেখবেন যে এই যে এনসিপি ওরাই কিন্তু প্রথম বলছে যে একই দিনে গণভোটটা হইলে কান্নাকাটি করছে, একই দিনে গণভোট হোক, তাইলে আমরা একটা ইন্ডেমনিটি পাই, এটা ছিল বক্তব্য। সালাউদ্দিন ভাই সহজ সরল মানুষ, উনি এটা রাজি হচ্ছে। তো আমাদের এক ছেলে বলছে যে ছোট ছোট বাচ্চারা বায়না ধরলো যে আমাদের যে ভাই পেটে আছে এটার খতনা আম্মার পেটে থাকতে দিতে হবে। তো তারপর বাচ্চারা বসে বললো যে আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করিস না, তোর ভাইয়ের যেদিন জন্ম হবে নারী কাটার সাথেই ওর খতনা দেওয়া হবে। এটার তো প্রয়োজন নাই, আননেসেসারি একটা বিষয়। তো এখন আমি আপনাকে বলছি যে এইরকম যে বিএনপি যে আমি মনে করি যে এই যে সিলেক্টিভ প্রবাদটা আর কি, নরম লেদাইলে, নরম হাঁকু দিলে যে ওরা খুশি হয়ে যাবে এবং আপনি বৈতরণী পার হয়ে যাবেন, কৃষ্ণপ্রায় এটা হবে না। এটা শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এবং ডক্টর ইউনূস আপনার লন্ডনে যাহাই বলি আসা থাকুক না কেন, এটা সে ইজি কোন নির্বাচন দিবে না। আমি আপনাদের মঞ্জুর ভাই আছেন তো অনেক জ্ঞানী মানুষ, সেই জন্য বলতেছে খোলামেলা যে সে নির্বাচন দেওয়ার মানুষ না, সে নির্বাচন দিবে না। এবং সে বিভিন্ন ঝামেলা করে এই গণভোটের উদ্দেশ্য হইলো যে আগে গণভোট করতে পারলে এরপরে যখনই বিএনপি ভোটের কথা বলবে উনি বলবে হ্যাঁ ভোট দিয়ে দিলাম অমুক মাসে। এরপরে চট্টগ্রামের মতো একটা ব্রাশ ফায়ার হবে একটা মিছিলের উপর, 5-10 জন মারা যাবে। জামাতের হাতে প্রচুর অস্ত্র আছে, এই যে সমস্ত থানা লুটের অস্ত্র এগুলো সব জামাতের কাছে। এই লাইট মেশিন গান আছে এলএমজি, তারপরে AK-47 আছে, তারপর এসএমজি আছে, সাব মেশিন গান আছে। তো এইসব এক সেকেন্ডে, সাব মেশিন গানে 1 সেকেন্ডে কয়েকশো মানুষ মারা যায়। তো আপনি AK-47 দিয়ে কয়েকশো মানুষ মারা যাবে। আপনি AK-47, একটা এসএমজি, একটা এলএমজি, 3টা গান দিয়ে নিয়ে বসবে, 10,000 লোকের মিছিলকে ধাওয়া দেওয়া যাবে। তো এইখানে ওরা এইটা নিয়ে দেখেন, আপনি জামাতের একজন নেতা বলছে যে কেন্দ্র দখলে বিএনপি আমাদের সাথে কোনোভাবেই পারবে না, আমাদের যে স্ট্রেংথ আছে। তো এইটা যে আপনি জিজ্ঞেস করলেন যে শিবচরে যদি আজকে বিএনপি বলে যে কারফিউ দেওয়া হলো, যে জামাতের সবার জন্য কারফিউ,
কেউ জামাতের কেউ বেরোবে না, তাই একজাক্টলি তাই। কার কি বলবো, জামাতের জন্য এটা বিএনপি এটা ইম্পোজ করতে পারবে। তো তার শক্তিটা কি? তার লুক নাই, বল নাই, ভোট নাই, কিছুই নাই। সে বলে আমি কেন্দ্র দখল করতে পারবো, মানে সে ভোট বানচাল করতে পারবে। তো যখনই না, ইউনূস সাহেব বলবেন যে ভোট দখল কেন্দ্র দখল করার মতো ক্ষমতা নাই জামাতের শিবচরে। না, আমি বলছি যে এইখানে করবে কি, যে একটা মিছিলের উপর গুলিগালাজ হয়ে গেল, দেশে একটা হসপস হয়ে গেল, ডক্টর ইউনূস সবাইকে ডাকলেন, দেখে বললেন 20 জন লোক মারা গেছে, 10 জন লোক মারা গেছে, বলেন তো নির্বাচনটা কিভাবে করি, কিছুদিন পিছিয়ে দেই। এই কাণ্ডটি হবে, আমি আপনাকে বলছি এই কাণ্ডটি করে জামাত সময় পার করতে থাকবে। এবং তাদের সচিবালয়ে এখন তাদের 30%, 40% বা 50% হলো, হ্যাঁ 78 জনের মধ্যে প্রায় ম্যাক্সিমাম সচিব জামাতের, এবং আওয়ামী লীগের কিছু আছে এখনো। তো আর বিএনপির যে কয়টা সচিব হয় এইগুলাকে বাইরে পাঠিয়ে দেয়, এই যে সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়, অথবা ওই যে কর্মচারী কল্যাণ পরিষদে পাঠিয়ে দেয়, সচিব কর্মচারী কল্যাণ কমিটি পরিষদ, কর্মচারী কল্যাণ ট্রাস্ট, এইরকম এইগুলাকে পাঠিয়ে দেয়। তো এরা এই জিনিসটাকে মজা পেয়ে গেছে যে অ্যাডমিনিস্ট্রেশন, এসপি, কিছু জায়গায় ডিসি, কিছু জায়গায় ওসি, এইগুলোকে তারা পাওয়ার এক্সারসাইজ করতে পারছে। এই মজাটা পেয়ে মনে করছে আগে যে গণভোট করতে পারি, তাহলে ডক্টর ইউনূস থেকে বেশ দাঁড়াইলো, ডক্টর ইউনূসকে গণভোট দিচ্ছে, গণভোট ডক্টর ইউনূসকে দিচ্ছে। এরপরে নির্বাচনের কথা যেই প্রিপারেশন হবে, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হবে, 10 জন 20 জন মারা যাবে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কায়দায় এই ডেমোক্রেসি থাকবে না, তখন ইউনূস বলবে যে আমি ক্ষমতায় থাকি আরো কিছুদিন, কি বলেন, দেশ শান্ত হোক। এইটা হইলো মূল কায়দাটা। যে মানুষ ওনাকে চায়, মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারে ভালো আছে। ওই সাক্ষাৎকারে তো উনি বলেছিল যে মানুষ চায় ওনাকে আরো 10 বছর, 5 বছর, 50 বছর। উনি বলেছেন, এই যে ঈদগায় গেট বন্ধ করে লোকজনকে দিয়ে বলাইছেন যে স্যার 5 বছর 5 বছর 5 বছর 10 বছর 10 বছর। এবং ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন আমাদেরকে তো মানুষ আরো 5 বছর চায়। উনার ধর্ম উপদেষ্টা বলছে আমরা তো 29 সাল পর্যন্ত আমাদের মেয়াদ এমনি আছে। তো যাই হোক, এখন উনি দেখলো যে আমি আপনাকে বলছি মনে হয় এই ঘটনাটা, উনি যখন দেখতে ওনার যে পীর সাহেব, ফ্রান্সে থাকে পীর সাহেব, উনি বলতেন যে ও মির্জা ভাই, আপনারা না বলছেন যে আন্দোলন করবেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, বিএনপির সমর্থক নেতাকর্মীরা ধরে আপনাকে পিটাবে। কিন্তু এইটা যখন দেখতে ডক্টর ইউনূস, যে উনি এটার উপর আশান্বিত ছিলেন, এরপরে যখন দেখতে যে গত মে মাসে শেষের দিকে যখন দেখতে যে এই একমাত্র ইঞ্জিনিয়ার ইশরাকের ডাকেই উনার হেয়ার রোড, বেইলি রোড, মিন্টু রোড অচল হয়ে গেছে, মৎস্য ভবন এলাকা অচল হয়ে গেছে, হাইকোর্ট এলাকা অচল হয়ে গেছে, উনি তাড়াতাড়ি উনি একটা পুরস্কারের নাম বললে লন্ডন গেছে, গিয়া একটা মিটিং করে এটাকে, এই যে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠছিল ওনার বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীরা, উনি এটাকে ডিফিউজ করে আসছে, এটাকে উত্তপ্ত করার মধ্যে গরম ঠান্ডা পানি ঢেলে দিয়ে আসছে, আইসা বলছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করে ফেলবে। এবং এটার মধ্যে বান্দরামি ইসলামী সব আছে, আমি আপনাকে বলছি। এখন এইটাকে বিএনপি কিভাবে বিবেচনা করবে, বিএনপি সারা দেশে মতামত কিভাবে নেবে, এবং আমি আপনাকে বলতেছি বিএনপির এই মনোনয়ন দেওয়ার আগে, মনোনয়ন কিন্তু ভুল ত্রুটি আছে, মনোনয়ন দেওয়ার আগে মানুষ বিশ্বাসই করতে নাই নির্বাচন হবে। এখন তো বলে মানুষ যে নির্বাচনের কোয়ালিটিটা কেমন হবে, কিন্তু এর আগ পর্যন্ত বিশ্বাসই করতে না মানুষ দেশে একটা নির্বাচন হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বিএনপির স্মার্ট মুভ, যে বিএনপি মানুষের কোয়েশ্চেনটা নির্বাচন হবে থেকে আনতে পারছে যে নির্বাচনটা কেমন হবে। জি, নির্বাচনমুখী করতে পেরেছে এই প্রার্থী তালিকার মাধ্যমে। সব এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, যে সেটাকে আবার হুমকি হিসেবে নিচ্ছে কিনা জামাত ইসলাম, এই জন্যই তাদের আলটিমেটাম কিনা, সেটাও তো একটা প্রশ্ন এখন। তো আমরা শেষের দিকে ডক্টর মঞ্জুর ভাইকে দিয়ে ক্লোজ করে দেন। জি, ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনার কাছে আমরা শেষ করবো আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। না, যখন এই নির্বাচনী তালিকাটা দিল বিএনপি, এরপরে কিন্তু সারা দেশে একটা নির্বাচন নিয়ে আলোচনা, যেটা
মোশাররফ আহমদ ঠাকুর বলছে বা আমরা যেটা দেখতে পেয়েছি, মানে নির্বাচন আমেজ তৈরি হয়ে গেছে। তো সেই মুহূর্তেই আবার দেখলাম যে জামাত তাদের একটা আলটিমেটাম ঘোষণা করলো। তো আপনার কাছে কি শুনেন, মনে হচ্ছে? হুম, এটা জি, বিএনপি তো নির্বাচনমুখী দল, এটার ভিতরে কোনো নাই, আপনার কোনো ভুল নাই। এটাই ন্যাচারাল যে তারা একটা নির্বাচন করে, যে কোনো প্রকারেই হোক নির্বাচন করে তারা ক্ষমতায় যাবে এবং তারা ক্ষমতায় যেয়ে তাদের ক্ষমতা এক্সারসাইজ করবে, তাদের প্ল্যান প্রোগ্রাম অনুসারে করবে। এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। এটাই তারা চাচ্ছে। সেই জন্য তারা শেষ পর্যন্ত যে কাজটা করছে ভালোই করছে, যে আহ, একটা নির্বাচনের আমেজ আনছে, একটা মাঠে কনসলিডেট হইতেছে। এখন তো এক এক জায়গায় 8 জন 10 জন করে প্রার্থী এলোমেলো ভাবে করতেছিল, একজনের পেছনে এসে দাঁড়াইতে হবে। এই এই জিনিসটা স্যার ভালো করছে, কিন্তু যে কাউন্টার ফোর্স যেটা, যেটা ধরেন সরকারের অ্যাডভাইজাররা, সরকার প্লাস আপনার জামাত, এরা কিন্তু পাওয়ারফুল, এরা কিন্তু পাওয়ারফুল। মোশাররফ সাহেব যেটা বললেন, এটার অস্বীকার করার উপায় নাই যে যদি জামাত চায় যে নির্বাচনকে পিছাই দিবে, তারা ইচ্ছে করলে পারে, তারা ইচ্ছে করলে পারে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। তারপরে আরো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আরাকান আর্মি কিন্তু আপনার উইন্টার অফেন্সিভ করবে এই দেশের থেকে। আপনার ওদের যে চিয়াকফৌ, ওদের যে 3টা জায়গা আছে দখল করতে পারে নাই এখনো, তারা কিন্তু সেই জন্য প্রিপারেশন নিচ্ছে, এখনো তারা প্রিপারেশন নিচ্ছে। ওইখানে যদি যুদ্ধ বাঁধে মায়ানমারের সাথে বা এই ওই আরাকান আর্মির এবং বাংলাদেশ যদি জড়ায় যায়, তাহলে তো আরো বকা পেয়ে গেল যে ইলেকশন এখন হবে না, এখন জরুরি অবস্থা করতে হবে। এদের সকল কর্মকাণ্ডের যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন যে এই বর্তমান ইউনূস সরকারের এক্সটেন্ড করার, তাদের ক্ষমতাটাকে আরো বেশি প্রলম্বিত করার সকল প্রচেষ্টাই তারা চালাচ্ছে, ছোট বড় বিভিন্ন কায়দায়। এর সাথে জামাত আছে, এনসিপি আছে, আরো কিছু সুবিধাবাদী লোক আছে, বিদেশি কিছু শক্তি, বিদেশি কিছু লোক আছে, তাদের তাদের ইন্টারেস্ট এটা। এইটার ইন্টারেস্টের এগেনস্টে হচ্ছে বিএনপি, তার যে ইচ্ছা যে যেভাবেই হোক ইলেকশনটা করে আমি ক্ষমতায় আসবো। এইখানেই কিন্তু ঘটনাটা দাঁড়াই আছে, এখানেই ঘটনাটা দাঁড়াই আছে। এবং যে জিনিসটা আমরা জানি না সেটা হচ্ছে কি, আর্মির ভূমিকা কি হবে, আর্মির ভূমিকা কি হবে, কিংবা আমেরিকান অ্যাম্বাসেডার, নতুন অ্যাম্বাসেডার যদি আসে, যদি না সে আসে পারবে 2-1 সপ্তাহ 2-3 সপ্তাহের মধ্যেই আসবে। এট দ্য সেম টাইম পল কাপুর, এই ডোনাল্ডুর জায়গা, সেখানে সে অ্যাপয়েন্টেড হয়েছে। পল কাপুর এন্টি ইয়ে আপনার জঙ্গি, এন্টি জঙ্গি লোক। এই এইসব মিলে যদি আপনি দেখেন যে আগামী এই নভেম্বর মাসটা এবং আর্লি ডিসেম্বরটা খুবই ঘটনাবহুল হবে বাংলাদেশের জন্য। এটাই হচ্ছে আমার অবজারভেশন এই মুহূর্তের। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। মোশাররফ আহমদ ঠাকুর শেষ করবেন প্লিজ। আচ্ছা, যাই আমি আপনাকে বলি যে সেখানে আমি তরিকুল ইসলামের একটা, আমাদের সাবেক মন্ত্রী মারা গিয়েছেন মরহুম তরিকুল ইসলাম, উনি আমাকে 2016 সালে ওনার সাথে বিএনপির কনস্টিটিউশন নিয়ে কাজ করছিলাম। উনি কনস্টিটিউশন এবং ম্যানিফেস্টো এটা সংশোধন কমিটির চেয়ারম্যান ছিলেন। তো উনি আমাকে বলছিল যে তোকে একটা কথা বলি, ডেমোক্রেসির লাস্ট রিসোর্ট হচ্ছে আর্মি, একটা স্বাধীন আর্মি। আমি রাইট। বলছিলাম যে যে হাসিনাকে আমরা ফেলতে পারতেছি না কেন, 15 সালের বিশাল ব্যাপক আন্দোলনের পরেও হাসিনা গেল না কেন? বলে ডেমোক্রেসির লাস্ট রিসোর্ট হচ্ছে একটা স্বাধীন দেশের স্বাধীন আর্মি। হাসিনা আর্মিকে পঙ্গু করে দিয়ে হয়েছে, ব্যবসা বাণিজ্য এবং এই যে বাইরে যে শান্তি শান্তি এই বাহিনীতে খাটা গিয়া, এই যে ভাড়া খাটা, এগুলো দিয়া এইটার মেরুদণ্ড ধ্বংস করে দিয়ে। আমি মনে করি যে আমাদের আর্মিকে একটা স্বাধীন দেশের স্বাধীন আর্মিতে রূপান্তরের একটা উদ্যোগ, বক্তব্য আমি মনে করি আসা উচিত ন্যাশনাল মিডিয়াতে, ন্যাশনাল পরিসরে, জাতীয় পরিসরে। বন্ধু ভাই, এটা মনে করি যে আর্মি যে একটি স্বাধীন সত্তা, আর্মি যে স্বাধীনতার সর্বমতের পথিক, এটা কিন্তু অন্যান্য সরকারি চাকুরির মতো না, এটা সরকারি চাকুরিজীবীর মতো না এটা। তো সেইটাকে বিবেচনায় নেওয়ার জন্য আর্মির প্রতি আমি মনে করি আহ্বান জানানো উচিত যে তোমাদের দায়িত্ব, তোমাদের কাঁধে আমরা ঘুমাই, তোমাদেরকে দায়িত্ব দিয়ে রাখতে, তুমি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। আমি ঘুমন্ত হইলে তুমি কিন্তু ঘুমান্ত হওয়ার কোন ব্যবস্থা নাই, তুমি সদা জাগ্রত, তুমি সদা সশস্ত্র, সদা জাগ্রত, এটা তোমার দায়িত্ব।
তুমি ব্যবসা বাণিজ্যে জড়াচ্ছ কেন? তুমি 300 ফিটের রাস্তা করতে আসো কেন? তোমাকে কেন হাসিনা পাঠাবে 300 ফিটের রাস্তা করো? তোমাকে কেন পাঠাবে অমুক জায়গায় ব্রিজ নির্মাণ করো? এটার জন্য আমার এই সেতু, ব্রিজ এবং কালভার ডিপার্টমেন্ট আছে না? আমার সড়ক পরিবহন আছে, সড়ক মন্ত্রণালয় আছে না? তুমি যাচ্ছ কেন এখানে? তুমি বিল্ডিং বানাইতে যাও কেন? তোমার দায়িত্ব তো এটা না। তোমার অনেক বড় দায়িত্ব দিয়েছে। আমার ন্যাশনাল সিকিউরিটি তোমার উপর, তোমার প্রতিরক্ষা তোমার হাতে। তোমাকে আমরা রীতিমতো তোমার প্রেসিডেন্টকে বলছি যে প্রেসিডেন্টের সশস্ত্র বাহিনী বিভাগের সশস্ত্র বাহিনীর প্রধান সিএনসি তোমাকে আলাদা মর্যাদা দেওয়ার জন্য। তো সেই মর্যাদাকে না রেখে তুমি ঠিকাদার হচ্ছ কেন? শেখ হাসিনা আর্মিকে ঠিকাদারে পরিণত করেছিল। এটার থেকে আমি মনে করি যে, এবং এরাও এটা যে অনেকে মজা পায় নাই তা তো না, মজা পেয়েছে। মানে মানি তো নাড়াচাড়া করলেও নাকি একটু লাগে হাতে। আতর নাকি বিক্রি করলে হাতে লাগে একটু। তো আতর ডেলিভারি দিলেও হাতে লাগে একটু। তো এই জন্য আমি বলছি যে এইটা আর্মিকে আমি বলতেছি, রাজনীতিবিদদের প্রতি তো আমাদের বক্তৃতা শেষ নাই, কিন্তু আর্মিকেও আমাদের বলতে হবে যে ভাই তুমি দেশ রক্ষার দায়িত্ব তোমার কাঁধে। আমরা যখন ঘুমাইতে যাই মনে করি যে তোমরা আছো, এই জন্য আমরা ঘুমাই। তো তুমি সদা জাগ্রত সশস্ত্র অবস্থায় তুমি এই ব্যবসা বাণিজ্য করা তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব মেডিকেল কলেজ করা না, তোমার দায়িত্ব এই যে কি নাম যে বিইউপি করা না, প্রফেশনাল ইউনিভার্সিটি করা, এগুলো তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব, তুমি যেটা অরিজিনাল দায়িত্ব ছাড়া পৃথিবী একটা, আমি মনে করি আরেকটা ছোট্ট জিনিস মঞ্জুর ভাই আপনার পয়েন্টের জন্য বলছি যে ভিয়েতনাম এবং চায়না ছাড়া মনে হয়, ভিয়েতনাম ছাড়া অনেকে বলেন যে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আর কোনো আর্মি কোথাও গড়ে ওঠে না। আর তোমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে গড়ে উঠছো, আমার এই আর্মি গড়ে উঠছে। এটাকে মেলাইন করলে আমার যেমন কষ্ট লাগে, বাট তুমি যখন বিপদে যাও, বিচ্যুত হও তোমার ডিউটি থেকে, আমিও তখনও আমি কষ্ট পাই। তো এই জন্য আমার মনে হয় যে স্বাধীন দেশের, স্বাধীন গণতন্ত্রের জন্য স্বাধীন একটা সেনাবাহিনীও দেশের জন্য প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। আমি ওই ধরেন আপনার ওই 80-র দশকে আমি ইউনিভার্সিটি অফ জর্জিয়ার স্টুডেন্ট ছিলাম, ওইখান থেকে আমি পিএইচডি করছি। তা আমাদের একটা আর্টস বলে একটা ছিল, একটা গেটের মতো ছিল আর্টস, ওটা আমাদের ওই সব লোগোতে দেয়া হইতো। সেখানে আর্টসটা 3টে পিলার ছিল। একটা হচ্ছে পিলার ইন্ডিকেট করতো এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ, আর একটা হচ্ছে আপনার জুডিশিয়ারি। এই 3টে পিলার। এই পিলারের পাশে একটা পোশাক পরা একটা সৈন্য ছিল, একটা সৈন্যের ছবি। এটা এই যে আপনার কথাটা বললেন না, দি আর্মি ইজ দ্য লাস্ট রিজোর্ট ফর ডেমোক্রেসি, এই কথাটা দেখেন ইউনিভার্সিটির একটা গেটের মধ্যে 1785 আমাদের ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এই ইউনিভার্সিটি অফ জর্জিয়া, ওল্ডেস্ট স্টেট ইউনিভার্সিটি। সেইখানে যে ওই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা নিউ না, এই কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট।